আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছ এবং মানচিত্রে এখানে যে লাল একটা দাগ দেওয়া একটা স্থান আছে, স্থানটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো? মানচিত্রটি চিহ্নিত স্থানে কোন শাসনামলকে মনে করিয়ে দেয়? এটা হলো মূলত ভারত উপমহাদেশ যা শাসন করেছিল, ব্রিটিশ শাসন, তাকে আমরা মনে করিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী, বাংলায় ইংরেজ, আজকের আমাদের যে পাঠ সেটা হলো বাংলায় ইংরেজ শক্তির উত্থান। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় জানতে পারবে বা বলতে পারবে সেগুলো হলো বাংলায় আগত বিভিন্ন ইউরোপীয় কোম্পানির পরিচয়, বাংলায় ইংরেজদের আগমন এবং তাদের বিজয়ের কারণ। ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য 1600 শতাব্দীতে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া জয়েন্ট স্টক কোম্পানি। ইউরোপের কোনো কোনো দেশে খনিজ সম্পদের আবিষ্কার, সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার এবং কারিগরি এবং বাণিজ্যিক বিকাশের ফলে অর্থনীতি অত্যন্ত তেজি হয়ে উঠেছিল। প্রিয় শিক্ষার্থী, খনিজ সম্পদের আবিষ্কার, সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার এবং কারিগরি এবং বাণিজ্যিক বিকাশের ফলে অর্থনীতি তেজি হয়ে উঠেছিল। এর ফলে চতুর্দশ শতক থেকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়। তখন একদিকে তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হতে শুরু করে, অন্যদিকে কাঁচামাল এবং উৎপাদিত সামগ্রীর জন্য তাদের বাজার সন্ধানও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছে ভারতবর্ষকে বিশ্ব বাণিজ্যের বিস্তারের প্রতিযোগিতায় নিয়ে আসেন। আর দক্ষ নাবিক আলবুকার ভারত মহাসাগরে কর্তৃত্ব আবিষ্কার করে এক কথায় পুরো ভারতের বহির্বাণিজ্য করায়ত্ত করে দেন। 1648 সালে ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, একে বলা হয় ওয়েস্টফালিয়ার চুক্তি। প্রিয় শিক্ষার্থী, 1664 সালে ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যে চুক্তিটাকে বলা হয় ওয়েস্টফালিয়ার চুক্তি। এটি সম্পাদিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হলেও ইউরোপের বিভিন্ন জাতি নতুন উদ্যমে বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। আবার তার মধ্যে বাংলায় সিল্ক এবং অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এতে বহুকাল পরে বাংলায় বাণিজ্য খাতে বেশ রমরমাভাব দেখা যায়। 1680 থেকে 1683 এই 4 বছরে শুধু বাংলা থেকে ইংল্যান্ডে রপ্তানি আয় দাঁড়ায় 2 লক্ষ পাউন্ড বা তৎকালীন হিসাবে 18 লক্ষ টাকা। ইংরেজরা 1651 সালে হুগলিতে এবং 1658 সালে কাশিম বাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে। এইটা ছিল কাশিম বাজারের বাণিজ্য কুঠি। 1630 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য করতে আসে। ইংরেজ কোম্পানির সাথে টিকে থাকতে না পেরে তারা ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার দিকে চলে যায়। পুঁজির শক্তিশালী প্রভাব আর উন্নত কারিগর জ্ঞানের সমন্বয় করে ক্রমে বিদেশি বণিকরা এই দেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে। ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। এছাড়াও ফরাসি, ওলন্দাজ ও ডেনমার্করাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। এই বিদেশি বণিকদের বিনিয়োগ এবং ব্যবসা কেমন ছিল তার কিছুটা হদিস মিলে বিদেশি পর্যটকদেরই বর্ণনায়। ফরাসি পর্যটক বার্নিয়ের 1666 সালে লিখেছেন, ওলন্দাজরা তাদের কাশিমবাজারের সিল ফ্যাক্টরিতে কখনো কখনো 700 থেকে 800 লোক নিয়োগ করত। ইংরেজ এবং অন্যান্য জাতির বণিকেরাও
এরকম কারখানা চালাতো। বার্নিয়ার আরো লিখেছেন, শুধুমাত্র কাশিমবাজারের বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1664 সালে বাংলায় প্রবেশ করে চন্দননগর এবং চুঁচুড়ায় শক্ত ঘাঁটি গড়ে তোলে। পরবর্তীতে ইংরেজদের সাথে 3 দফা যুদ্ধে হেরে তারাও চীনের দিকে চলে যায়। মূলত এই ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জাতি আসে, কিন্তু ইংরেজদের সাথে তারা প্রতিযোগিতায় টিকতে না পারে এই ভারত উপমহাদেশ ছেড়ে তারা অন্যত্র চলে যায়। যেমন ফরাসিরা প্রায় 100 বছর এই ভারত উপমহাদেশ শাসন করে, কিন্তু পরে তারা ইংরেজদের কাছে হেরে তারা অন্যদিকে চলে যায়। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরাও চন্দননগর এবং চুঁচুড়ায় শক্ত ঘাঁটি গড়ে তোলে। তারা পরবর্তীতে ইংরেজদের সাথে 3 দফায় যুদ্ধ হেরে ইন্দোচীনের দিকে চলে যায়। পর্তুগিজ, ওলন্দাজ এরাও অন্যত্র চলে যায়। এভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখল বাংলায় স্থায়ীভাবে বসতি স্থাপন করে সবচেয়ে বেশি ফায়দা উসুল করা সম্ভব। এই সময় কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে। এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজি উপাচার হতে থাকে। পলাশী যুদ্ধের আগে এবং মীর জাফর এবং মীর কাসিমের আমলে বাংলায় প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। এই সম্পদের প্রাচুর্যের কথা স্বয়ং ক্লাইভ ইংল্যান্ডের পার্লামেন্টের সবিষয়ে উল্লেখ করেছিলেন। ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে তাদের প্রতিপত্তি বাড়িয়ে নবাবের দরবারে প্রভাব বিস্তার করতে থাকে। (1756 সালে নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর ক্ষমতা নিয়ে নবাব পরিবারের দ্বন্দ্ব শুরু হলে ইংরেজরা সুযোগ নিতে ভুল করেনি। অর্থাৎ আলীবর্দী খাঁ 1756 সালে মৃত্যুর আগে তার দৌহিত্র সিরাজউদ্দৌলাকে ক্ষমতার উত্তরাধিকারী মনোনীত করে যায়। এই ক্ষমতার লোভ নিয়ে দ্বন্দ্ব শুরু হয় নবাব পরিবারে এবং তারই সুযোগ গ্রহণ করে ইংরেজরা। নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র সিরাজউদ্দৌলা 23 বছর বয়সে বাংলার মসনদে আরোহণ করে। মূলত আলীবর্দী খাঁর কন্যা ছিল 4টি। বড় কন্যার ছেলে ছিল শওকত জং, আর সবচেয়ে ছোট কন্যার ছেলে ছিল হলো সিরাজউদ্দৌলা। এই জন্য সিটি বেগম সেই জন্য ওই শওকত জং মনে করেছিল, যেহেতু সে তার বড় সন্তান আলীবর্দী খাঁর বড় দৌহিত্র, এই কারণে মনে করেছিল যে তাকে উত্তরাধিকারী মনোনীত করবে আলীবর্দী খাঁ। কিন্তু আলীবর্দী খাঁ জীবদ্দশায় দেখেছিলেন যে শওকত জং হলো নেশাখোর ছিল এবং রাজ্য চালানোর মতো দক্ষ ছিল না। এই জন্য আলীবর্দী খাঁ এই সিরাজউদ্দৌলাকে মনোনীত করে যায় এবং তাকেই 23 বছর বয়সেই নবাব সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন। আর এই মসনদে বসাটাই শওকত জং ভালো দৃষ্টিতে দেখে নেয় এবং নবাবের বিরুদ্ধে কাজ করেছে এবং নবাবের বিরুদ্ধে কাজ করার জন্য ইংরেজদের সাথেও হাত মিলিয়েছিল। ঘসেটি বেগম এবং মীর জাফর সহ অভিজাতরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হলে ইংরেজরা তাদের সাথে যোগ দেয়। অর্থাৎ ক্ষমতার মসনদ নিয়ে বা সিংহাসন নিয়ে ঘসেটি বেগম এবং মীর জাফরের নবাব সিরাজউদ্দৌলার বিপক্ষে লেগে যায়। আর মীর জাফর ছিল হলো নবাবের বিশ্বস্ত লোক। এই মীর জাফরও নবাবের সিংহাসনের লোভে নবাবের বিরুদ্ধে কাজ করে, নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়ে ইংরেজদের সাথে যোগ দেয়। (1757 সালে 23 জুন নবাব সিরাজউদ্দৌলার সাথে ভাগীরথী নদীর তীরে পলাশী রামবাগানে ইংরেজদের সাথে যুদ্ধ হয়।
1782 সালে ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে উইলিয়াম হেজেস হুগলিতে আসেন। এই সময় বাংলায় মোগল কর্মচারীদের অনেকেই রাজস্ব সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে পড়ে, ফলে ইংরেজদের ব্যবসায় অনেক ক্ষতি হয়। এই অবস্থায় হেজেস ইংল্যান্ডের রাজা দ্বিতীয় জেমসকে বিষয়টি বুঝিয়ে 1686 সালে স্বদেশে থেকে সৈন্য এনে যুদ্ধের প্রস্তুতি নেন। 1687 থেকে 1690 সাল পর্যন্ত ইংরেজদের সাথে মোগল শক্তির বেশ কয়েকটি খণ্ডযুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত ইংরেজরা জয়ী হয়ে তাদের ব্যবসায়িক সুবিধা আদায় করে এক ঢিলে দুই পাখি মারে। তারা এখানে তাদের কুঠি এবং কারখানা তৈরি এবং সৈন্য রেখে ব্যবসা অধিকার পায়, একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী অন্য ইউরোপীয় শক্তির উপর প্রাধান্য লাভ করে। সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর ক্ষমতার উত্তরাধিকার নিয়ে নবাব পরিবার এবং রাজপ্রাসাদের অভিজাতদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়, কোম্পানির কর্মকর্তারা এই সুযোগ নিতে ভুল করেনি। তরুণ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তার খালা গসেটে বেগম, মীর জাফর, মীর কাসেম সহ রাজদরবারের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং উর্মিচাঁদ, জগৎ শেঠ এবং রাজবল্লভদের মতো তৎকালীন ধনী অভিজাতদের একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত হলে ইংরেজ বণিকেরা তাদের সাথে যোগ দেয়। এই সুযোগে মাদ্রাজ থেকে সৈন্যবাহিনী এনে ইংরেজ সেনাপতি ওয়াটসন এবং ক্লাইভ কলকাতা দখল করে নেয়। এরপর নবাবের রাজধানী মুর্শিদাবাদ দখল করে ক্লাইভ পলাশীর আম্রকাননে উপস্থিত হয়। 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধের প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। নবাবকে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের পর মীর জাফরকে নবাব বানালেও মূল ক্ষমতা চলে যায় ধূর্ত এবং দুর্ধর্ষ ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের হাতে। শেষ পর্যন্ত 1765 সালে ক্লাইভ দিল্লির সম্রাটের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। বিজয়ের পর মীর জাফরকে নবাব বানালে মূল ক্ষমতা চলে যায় ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের হাতে। স্বাধীনতা নামক সূর্যটি অস্তমিত হয়ে যায়। তারপর চলে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ইংরেজদের রাজত্ব। দিল্লি সম্রাট শাহ আলমের নিকট থেকে দেওয়ানি লাভের পর বাংলা নবাবকে বৃত্তিভোগীতে পরিণত করে ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করে। দ্বৈত শাসন ছিল একটি অদ্ভুত শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন এবং বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করেন এবং রাজস্ব আদায় এবং প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এর ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি লাভ করল দায়িত্বহীন ক্ষমতা। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়। চন্দননগরে কারা শক্ত ঘাটে স্থাপন করে? চন্দননগর, কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্যগুলো ফুলে ফেঁপে ওঠে। নবাব সিরাজউদ্দৌলার পরিচয় দেন। নবাব সিরাজউদ্দৌলা ছিল আলীবর্দী খাঁর দৌহিত্র। কাদের ষড়যন্ত্রে বাংলায় স্বাধীনতার সূর্য অস্তমিত হয়? নবাবের ঘনিষ্ঠজন এবং ইংরেজদের ষড়যন্ত্রে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। শিক্ষার্থী, আজকের পাঠের উপর তোমাদের একটি বাড়ির কাজ থাকলো। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে বাংলার অবস্থা কেমন হয়েছিল? পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে বাংলার অবস্থা কেমন হয়েছিল? প্রিয় শিক্ষার্থী,
রিভিশন ক্লাস হিসাবে তোমাদের প্রথম অধ্যায় থেকে আজকে আমি পাঠটা পড়ালাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর তোমরা ভাষা আর একটু ভালো করে পড়বে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।